সামির কবির আছেন? কোনটা? সব লোক জি স্যার, আসসালামু আলাইকুম। সব লোক ওয়ালাইকুম সালাম। তেলাওয়াত করেন। হিন্দু লোক সব কি ভালো? তুই ক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। না না বিসমিল্লাহির রহমানির তাদের রহিম। মাথা গরম তাড়াতাড়ি মাথা তাড়াতাড়ি ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি তার বাপ যদি একই হয় তার খুসর বেটা তো একই হবে না, সেটা চলতে পারে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসসাউ বিল হক আর মায়ের কোরআন চুপ করে। ওয়া তাওয়াসসাউ বিস সবর। এরশাদ হচ্ছে সময়ের কসম, নিশ্চয় সকল মানুষ উহারা নহে যাহারা সত্যের উপদেশ দিয়েছে, ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে, ভালো কাজ করেছে, তাহারা ব্যতীত। সাদাকাল্লাহুল আযীম। ভালো কোয়ালিটি কিংবা বড় 22 ইঞ্চি ওরকম বড় কিনবো। কোরআন শরীফ থেকে তেলাওয়াত এবং কোম্পানি রেখে সব ডেল দিব। এখন আমরা 40 টাকা দাম। আজকে আলোচনা করব আর্মস। বাবা চ কাজ করতে হবে। দেখলে মেডিকেল নিয়ে কে করে দেখ দেখ দূর মারা দেখ ড্যামেজই পড়েনি। মেডিকেল ले जा थोड़े ना मेडिकल ले जा डैमेज ही पड़ गया भाई। लास्ट আমার ড্যামেজ আছে দেখ দেখ পুরো বড় আজকে বুধবার না? অন মাসে দিয়ে অন করে কি কইবা লাইভ করে রাখো লাগে ভিডিও বার করে এই লাইনে করে পড়ো আমরা প্যাক করে দিয়েছি কিলা মুমেন্ট দিয়ে কিলা অদূর যাওয়ার কোনো দরকারই নেই। ভিডিওতে দেখলে তো তোমার ইমেজ দাও ওয়াল করে কি নিজে না না ওয়াল বানাটা ভিডিওতে দিতে মানে তো মুমেন্ট হবে শিলা প্রধান মন্টু দাস প্রতিটি বেরা শিলা প্রধান গানার ওয়ালটা আগে দিও 27 বছর দেখ হবে আমি দিলেও দেখ হবে তুমি তো ক্যান্সেলটা মারতে হবে এই আছে হ্যাঁ ভালো না দিও डबल डोर ना डबल डोर হবে না সাথে যে বাস ডবল ডোর দিতে নগে কি করব নগে দিতে চলে ডবল ডিজার তো আজকে আমরা আর্মস পড়াবো। আর্মস মানে হলো বাহু। আটে বাস দা ফোন করুন 223টি মূল রুব্রিক চেষ্টা করবো ইনশাআল্লাহ অর্ধেক শেষ করে ফেলার জন্য বা তার থেকেও বেশি। এর আগে যে শব্দগুলো আমরা ব্যাখ্যা করেছি ওই শব্দগুলো আজকে নতুন করে ব্যাখ্যা করবো না। নতুন শব্দ আসলে সেগুলো ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা এই মূল রুব্রিক তো আমরা নতুন নতুন পড়তেছি, এখন একটু ব্যাখ্যা বেশি হবে, পরবর্তীতে কিন্তু ব্যাখ্যা কম হবে, তাড়াতাড়ি করে যেতে পারবো, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর্মস মানে বাহু। বাহুতে যেই কোটেশন বা যে রূপগুলো হতে পারে বা যে সিমটমের মূল রুব্রিক হতে পারে, এইরকম 123টি মূল রুব্রিক আছে। যেমন অ্যাবসেস,
অ্যাকিং পেইন মানে হলো অবিরাম অবিরাম ব্যথা, মানে সবসময় একটা ব্যথা যেন লেগেই আছে। হ্যাঁ ইয়ে বলে না, সন্তু বলে না যে নাম কি খাইয়া দেয়, সন্তু নাকি কামড়ায়, তোর নাম কি এটা হলো অ্যাকিং পেইন। তোর নামটা জানি কি এয়ার পাসিং হ্যাঁ ডাউন ফ্রম তুই একটা বল শোল্ডার মানে টু তো ফিঙ্গার সেন্সেশন অ্যাজ ইফ, অর্থাৎ কাঁধ থেকে আঙ্গুল হ্যাঁ পর্যন্ত যেন বল কি বাতাস বয়ে যাচ্ছে, কি কাজ এইরকম করতে একটা দিল অনুভূতি। দেখেন কি অদ্ভুত একটা অনুভূতি। এয়ার ওই কে টাইপ পাসিং করতে পারবে ডাউন কৌটুকো ফ্রম শোল্ডার টু ফিঙ্গার সেন্সেশন অ্যাজ ইফ। কন্টিনিউ ইয়ে টাইপ কি করতে পারবে আপনি এই একটু চোখ বন্ধ করে চিন্তা করেন যে আপনি যদি এই সিম্পটমটা আগে কাছে থেকে টাইপ না করতে পড়েন, গেছিল তাহলে কিন্তু মানে অর্থাৎ যদি আরে রেপার্টরি পয়সা না দিয়ে আগে পড়েন, কি বিনা কাটি তাহলে করে কিন্তু অত বড় আপনারা করে বই তৈরি হবে আর ওরকম মোটা করে বই এইরকম তৈরি একটা হবে সিম্পটম যদি কোনো মানে পেশেন্ট, বইটা আকার আপনার এরকম কোনো হবে পেশেন্ট এরকম আপনাকে এরকম বলে আপনি স্কিপ করে এই চলে বইটা আর যাবেন, অর্ধেক মানে বই আপনি এই এরকম মোটা বই হবে সিম্পটমটাকে বুঝতে পারবেন না। হ্যাঁ, যে এই জায়গা থেকে একটা বাতাস একেবারে হাতের আঙুল পর্যন্ত ছড়াচ্ছে। তো এই জায়গাটা এই সিম্পটমটা যখন বুঝতে পারবেন না, তখন কি নিজে করবেন লিখলে না, বা পায়খানা হয় প্রস্রাব নিয়ে ঘাটাঘাটি শুরু না করবেন। ভাই আপনার পায়খানা কেমন, প্রস্রাব কেমন, ঘুম কেমন, অত স্পিডই নাই হ্যাঁ, কাজ করতে পারলে নিজে বই আদার্স বাড়ি বিষয় দিয়ে নিয়ে ঘাটবেন, কিন্তু এই মেইন সাবজেক্টটা না নিয়ে, এই সিম্পটমটা না নিয়ে, কারণ এটা আপনি নিতে পারেন না, কি করবেন ये অন্য मिट्टी জায়গায় लागे दे করবেন। ये योगी बेकार মানে है কম্পিউটার ये ওখানে अरे ये मी लागे दे সরি, এই বটুয়াতে 100 ভালো লাগে না ওখানে ও শুধু মুভমেন্ট দেখি হ্যাঁ আমি চাই তো তুমি মুভমেন্ট দেখি দেবো ওখানে ওয়াল প্যাকটা দেখে আমাকে রিভাইভ করতে পারে সব বড় ভাঙ বড় কিল দেবে তো কিল যে খেলবে খেল বাজিও দেখবি না তো বাজি কথা কি করে দিবি এভাবে আপনারা যদি শিখেন তাহলে অত্যন্ত বড় ভালো বড় শিখতে পারবেন। এই হলো মেইন কথা। বলে বাজি কথা না অ্যালাইভ সেন্সেশন অফ সামথিং ইন বলবে আর্মস, না আইসে অর্থাৎ বাহুতে যেন জীবন্ত কিছু একটা রয়েছে এরকম অনুভূতি। যেমন দেখা গেল যে বাহুর এই জায়গার ভিতরে যেন একটা কেঁচোর মতো আছে, বা ভিতরে যেন একটা কৃমির মতো আছে, ভিতরে যেন একটা পিঁপড়ার মতো আছে, হ্যাঁ, পিলপিল করতেছে। তার কাছে মনে হবে যেন তার বাহুর ভিতরে কিছু একটা জীবন্ত আছে, হ্যাঁ, সে নড়াচড়া করে, এইরকম একটা অনুভূতি বা আমার ইউটি থেকে অগে থেকে আমার ইউটি থেকে আরো ভালো চলে আর্থ্রাইটিক নোডোসাইটিস ফরআর্ম, আবার জানতে সন্ধিবাত নোডোসাইট অগ্রবাহুতে। আর্থ্রাইটিক তো আমরা বুঝি যে জয়েন্টে জয়েন্টে ব্যথা, এটা একরকম ব্যথা হয়ে যদি ফুলে যায় তাহলে এটাকে নোডোসাইটিস বলে। ফোর আর্ম মনে হলো এই যে হাতের অগ্রবাহু, অগ্রবাহু মানে হলো এই কনি থেকে এই নিচের অংশটা, এটা হলো ফোর আর্ম, আপার আর্ম, এই শোল্ডার থেকে এই পর্যন্ত হলো আপার আর্ম, আর কনি থেকে নিচের অংশটা হলো ফোর আর্ম। দেখি বুঝলাম বস খাওয়া একটা জিনিস দেখি, গোপাল जल्दी मार दे चल और चल हाँ बहुत सी लगा हुआ है रास्ते वैसे लोग उनसे बड़ा मैच ऑनलाइन है ऑफलाइन मैच আমাকে রিকোয়েস্ট করে আমি দেখে এসে বলি যেন বেশি কথা নিয়ে আইসে আল্লাহ ভাই আমি তাহলে কথা বলতে জিজ্ঞেস করে ওটা 2020 বই লিখতে কত দম মারিয়ে না লিখবো ভাবি বাবা তার গাড়ি দেখুড়ি না মানে দেখুড়ি না ঘটক দেখুড়ি না ঘটক ঠিক আছে আমি ও অ্যাড্রেস মাঝে কালকে কোন কোন বছরে দেখবো গো একে ম্যাথ করা আছে ক বছর ছোট হলে ভালো হবে বয়স কত 24 ম্যাথ তো দেখতে পারবেন নিজের হ্যাঁ এমএনএস 17 আছে দেখ দেখ আরে ওই না কালকে না ওই রিক্রুটমেন্ট কে আইডি দিয়ে দিয়েছে
ये बात नहीं वो तो पक्की तो হ্যাঁ ওটা সৌরভ খেলতে লাগলে বলতে হবে ওটা ছোট কিছু আইডি কার্ড আইডি অসুবিধা নেই নাম করে দিতে বলেছেন অফলাইনে পাইছে লজ্জা ছাড়া সব অবস্থা তাই বিজনেস মেডিসিনের বিজনেস করে কাজে কাজ করতে প্রচুর ইনকাম আছে। আমার চ্যাটাতে চেম্বার তোকে মেডিসিনের বিজনেস করতে বলি, লঙ্কা একটু লাগবে, 2 লাখ টাকা দিয়ে নাম না আরামসে, 2 লাখ টাকাও লাগবে না, 2 লাখ টাকাও লাগবে না। তুই ফোন করবি স্টক কিছু রাখতে হবে, নাহলে সমস্যা। উঠিয়ে যাবে মাল সাপ্লাই দিয়ে দেবো, মাল সাপ্লাই দিয়ে দেবো কম দামে, সে তুই করে ব্যবসা কর। পয়সা পাওয়া দাম আমার কাছে তো বহু লোক লাগে, আমি কর্নার করি করে লাইসেন্স দিয়ে করে লোক না রাখি যে না কাজ। লোক রাখি পুরো ব্যবসা হবে না। তুই যা বিক্রি করবো সব লোড করা রইবে, আমার কম্পিউটারে সব ক্যামেরা রইবে, সব তুই কেনে লোকের দায়িত্ব পেয়ে যাবে, সব এরকম সিস্টেম করতে হবে। তো সন্ধিবাতের জন্য ফোরামসে একটা মাত্র মেডিসিন রয়েছে 50 টাকা ঘন ভাঁজ করার প্রবল ইচ্ছা। ঘন তো কত ঘন দেয়নি কেন, কারণটা কি? এটা অসুস্থ তো সে তো অক্ষ ব্যান্ড ইরিসিস্টেবল আমি ডিজায়ার তো 2 বছর 2.5 বছর আগে তো দা তো দেখে বললি যে আমি আর কি না ভিতরে করবো, ফ্যাক্টরি করবো, পার্টনার রাখবো, হ্যাঁ যা হবে 50-50 50 ইনভেস্ট করতে হবে। বলে না না ও কিছু কাপড় জোগাড় করি এই যে করতে হবে। আমার চেম্বার হইলো, আমি আমার চেম্বার দেখে দিই, লোক তো কর্মচারী কাজ করবে, তো দাদাকেও তো কাজ করতে হবে, কিছু তো কর না কাজ করবে তো লোক কর্মচারী কে দুবের করে করবো কি করবো কি এটা তো আমি করবো, আমার তো 1000 কাজ করতে চাই, আমি তো নিজেকে ব্যস্ত রাখতে চাই। আমার তোর পর হোমি হল পেজ আছে, তারপরে অনলাইনে মাল বিক্রি হাটে মেডিসিন, আমার চেম্বার আছে, চেম্বারে রুগী, তারপরে অনলাইনে রুগী। বেঁধে রাখা হয়েছে। আর লেফট আর্ম ফিলস বাম বাহুতে যেন একটা ফিলস অ্যাজ ইফ বাউন্ড যেন বেঁধে রাখা হয়েছে। দেখ একটা বিজনেসটা করা মানে কি, আমি এই যে বাম বাহুর সাথে এই সাইডের সাথে যেন বাইধা রাখা হয়েছে, এরকম একটা অনুভূতি। হ্যাঁ সেই লাইনটা আমি জানি কি ব্যবসাতে কাই মাল দিতে হবে, যদি কখনো ব্যবসা করবো তাহলে জানলে তবে ইনকাম ভালো। ওষুধ দিতে পারবেন, অন্যথা ব্রোকেন সেন্সেশন যেন তার হাতটা ভেঙে গেছে এইরকম বাবলিং সেন্সেশন লেফট অর্থাৎ বাম বাহুতে বাম আর্মে বাবলিং সেন্সেশন বুদবুদ ওঠার অনুভূতি। বুদবুদ ওঠা কিরকম? পানিতে ফুদিলে যেরকম বাবল হয়, পানিতে একটা পাইপ দিয়ে ফুদিলে আর কি, অথবা সাবানের পানি শ্যাম্পুর পানি যদি এভাবে নিয়ে ছোট 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 বাবল বের হবে। তার বাহুতে থাকার অনুভূতি হয় বা বাবল উঠছে, বাহুর ভিতর দিয়ে একটা বাবল উঠছে, এরকম অনুভূতি হলে একটা মাত্র মেডিসিন। বার্নিং পেইন জ্বালাকর বেদনা। কার্বানকল ফর আর্ম, কার্বানকল তো আমরা দেখেছি একেবারে লাল একরকম ভাব, চিলিনেস। চিলিনেসটা কোথায়? আর্মে বাহুতে। কোরিয়া অফ লেফট, নর্থন রোগ বাম বাহুতে। নর্থন রোগ এরকম, এই যে আপনি কিন্তু সুস্থভাবে আছেন, তারপর যদি এরকম করে বাম পাশের বাহুটা যদি এরকম করে তাহলে কোরিয়া বলে। হ্যাঁ নর্থন রোগ। নখাঘাত বেদনা, ব্লকিং হলো মুরগি ডাকার মতো একটা অনুভূতি। তার শব্দ হচ্ছে বাহুর ভিতরে। আমার তো লাগবে
আগে তো আমার লাগবে, আমি কিনে নিয়ে কোল্ডনেস, আসবি। শীতলতা, রেকর্ডিং করারই লাগবে, রেকর্ডিং চিলিনেস, শীত, বুঝতে শীত পারবি ভাব, হ্যাঁ, বা রেকর্ডিং শীত চালু শীত করতে ভাব, আর কোল্ডনেস মানে হলো ঠান্ডা ঠান্ডা যখন অনুভূতি। কোথায় না দুইটা এক যাই জিনিস না। কোথায় আমি হ্যাঁ, চলে আপনার গেছি হাতে, আপনার এখন গরম লাগতেছে, এখন আপনি এই অবস্থায় আপনি হাতে একটা বরফ ধরছেন, তারিখ সেটা করে কিন্তু পালিয়ে যায়, ঠান্ডা কিন্তু অনুভূতি, সমস্যা গেলে জানা ইয়ে সেটা করবে, শীত হয়তো শীত কোনো কারণে ভাব খুব না। ফোন করলো, ফোন করলে চেপে ফোন করে আবার এটা সংকোচন কাটবে। অনুভূতি অগ্রবাহুতে, কম্প্রেশন ফরআর্মস, কাটি আমি ফোন সংকোচন লাগিবা কর, ফোন লাগিবা কন্ট্রিকশন, লাগাই দাও পড়া না বেলা দিয়ে পড়া সংকোচন, ক্লাস করে না, ক্লাসে পড়াই না কন্ট্রাকশন আরে সংকোচন। হ্যাঁ, আচ্ছা, এখানে এই ভিডিও এই- দিয়ে এই এই যাতে এখন জিনিসটা ফোন নিয়ে আমরা করবো তো গতকাল আরে কথা বলেছিলাম, আজে কথা পরশুদিন। রেকর্ডিং মানে তো এটা নিয়ে আজকে আবার ধন বুঝাই, কারণ একটা জিনিস যাবে খুবই কাছাকাছি। কন্ট্রিকশন আর কন্ট্রাকশন। কন্ট্রিকশন হলো যেটা অনুভূতি একরকম, হ্যাঁ, কন্ট্রিকশন হলো ফৌজা কোনো জিনিস আইলে বলে মনে তো সে হচ্ছে কাজের যেন সন্ধান তো পাবো আবার সংকুচিত কি হয়ে গেছে, আসলে করো সংকোচন হয়। এ কাজ করতে যাবো তো এটা হলো কন্ট্রিকশন। সত্যি আর কাজ যদি করবো, সত্যি সত্যি সংকুচিত হয়ে যায় তাহলে এটাকে কাজ বলা করতে হয় যাবো তো কন্ট্রাকশন। সত্যি। তো কন্ট্রাকশনের জন্য 25টা মেডিসিন রয়েছে। হ্যাঁ কনভালশন, খিঁচুনি। খিঁচুনিটা কিরকম? আহ, এটা এই হাতের এই জায়গাটা যেরকম এরকম হতে পারে, লাফাইতে পারে, করতে পারে। ফাটা চামড়া, ক্র্যাকড স্কিন, ক্র্যাকিং জয়েন্ট অফ, অর্থাৎ আর্মের বাহুর জয়েন্ট গুলো ফুটে বা কটকট করে শব্দ হয়। ক্র্যাম্পস, চিল ধরা, কাটিং পেইন, কেটে ফেলার মতো বেদনা। ডিকে বোনস, ডিকে মানে হলো ক্ষয়প্রাপ্ত হাড়। এর দিকের ব্যাখ্যা কিন্তু আমি গত পরশুদিন মনে হয় দিয়েছি, আজকেও আবার এটা বুঝতে হবে। ডিকে মানে ক্ষয়প্রাপ্ত, মানে এটা আছে 6 ইঞ্চি, ছোট হয়ে 5 ইঞ্চি হয়ে যাবে এরকম না। 6 ইঞ্চি হাড় 6 ইঞ্চি থাকবে, কিন্তু তার ডেনসিটি অর্থাৎ ভিতরের যে পুরুত্ব সেটা কমে যাবে। হ্যাঁ, সেটা ক্ষয় হয়ে যাবে। সেটা যদি ক্ষয় হয় তাহলে ওই হাড় বা ওই হাড়টি খুব তাড়াতাড়ি ভেঙে যাবে। অন্যজন দেখা গেল যে ফুটবল খেলতে গিয়ে বহু লাথি খেয়েছে, কিন্তু তার হাড় ভাঙে নাই, কিন্তু সে তো ফুটবল খেলতে ভয়ও যায় না, হঠাৎ করে কোনো একটা কারণে ঠাস করে পড়ে গিয়ে পায়ের হাড়টি ভেঙে গেছে। বিষয়টা যদি এরকম হয় তাহলে এটাকে বলা হয় ডিকে বোনস। একটা মাত্র মেডিসিন। ডিসকালারেশন, যদি হাতের কালার চেঞ্জ হয়ে যায়, এই জায়গাটার কালার চেঞ্জ হয়ে যায়, তাহলে এই রুব্রিকটা ইউজ করবে, এবং ভিতরে গেলে কিন্তু আমরা অনেকগুলো সাব রুব্রিক দেখতে পাবো। আমরা একটা উদাহরণ দিয়ে দেখে আসি ডিসকালারেশনটা কেমন হতে পারে। আচ্ছা, ডিসকালারেশন আর্মস, এখানে দেখেন ব্ল্যাক, যদি তার আর্মটা কালো হয়ে যায় তাহলে ঔষধ আছে আলাদা। স্পট হলে একটা আলাদা ঔষধ। ব্লচেস, হ্যাঁ, ব্লচেস মানে হলো তালি তালি দাগ আর কি, ছোট 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 ছোপ ছোপ দাগ যদি হয় তাহলে 2টা মেডিসিন, রাশভেন আর হলো ক্লোরাম হাইড্রাটাম, ক্লোরাম হাইড্রাটাম। ব্লু হলে 6টা মেডিসিন। এই যে ব্যাপারগুলো, হ্যাঁ, আপনি ন্যাচারাল মেডিকা পড়ে এখান থেকে ডিসিশন নিতে পারবেন না। আপনি যদি এখানে অনেকেই তো ডাক্তার আছেন, হ্যাঁ, অবশ্যই অনেক ন্যাচারাল মেডিকা পড়ছেন, বলতে পারবেন কি যে এই আর্ম ব্ল্যাক হলে কি ওষুধ দিবেন ন্যাচারাল মেডিকা থেকে আপনি খুঁজে পাইছেন, বা ব্লচেস হলে কি ওষুধ দিবেন, ব্লু হলে কি ওষুধ দিবেন ন্যাচারাল মেডিকা থেকে খুঁজে পাইছেন? কেউ বুকে হাত দিয়ে কিন্তু বলতে পারবেন না ম্যাট্রিয়া মেডিকেল থেকে আপনি খুঁজে পেয়েছেন। আরো আছে কিন্তু এই যে ডিসকালারেশন আর্ম যদি অ্যাজমার সাথে হয়, ডিসকালারেশন আর্ম কিন্তু এটা মূল রোগী, তার সাথে কিন্তু এই ব্লুটা যদি অ্যাজমা উইথ হয় তাহলে একটা মেডিসিন। তারপরে হ্যাঙ্গিং ডাউন হয়, যদি হাতটা যদি এইভাবে সে হ্যাং করে রাখে, মানে ঝুলায় রাখে, হ্যাঁ, ওই অবস্থায় যদি হাত ব্লু হয়ে যায় তাহলে একটা মাত্র মেডিসিন সিপিয়া। রেডিশ হলে, লালচে হয়ে গেলে, মানে লালচে ব্লু, অর্থাৎ ব্লু কিন্তু একটু লালচে লালচে ব্লু, একটা মেডিসিন। স্পট বোথ, হ্যাঁ, অর্থাৎ তার ব্লু এবং স্পট স্পট
তারপরে ব্রাউন হলে আলাদা মেডিসিন, কপার কালার হলে আলাদা মেডিসিন, একাইমায়োসিস মানে হলো কালশিটে পড়ার মতো দাগ হলে আলাদা মেডিসিন, ফোরাম হলে আলাদা মেডিসিন। যে এইভাবে, হ্যাঁ, এইভাবে আপনারা কেউ 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 না, পৃথিবীর কোনো একটা মানুষও সে মুখে চাপাবাজি করতে পারবে কিন্তু বাই প্রমাণ বলতে পারবে না যে আমি ম্যাথে আমেরিকা পড়ে এই মেডিসিন, এই সিমটম অনুসারে আমি এখানে মেডিসিন দিতে পারবো। এই ধরনের কোনো সাহস দেখানোর যোগ্যতা পৃথিবীতে অন্য কোনো একজন পার্সনের নাই। তাহলে ম্যাথে আমেরিকার ওই সিস্টেমটা, যে সিস্টেমে শুধু ম্যাথে আমেরিকা পড়ে ডাক্তার হতে চায় যারা, তারা ভুল পথে হাঁটতেছে, এটা এখান থেকে প্রমাণিত। আচ্ছা, ডিসলোকেশন অ্যাজ এ ফিলিং, হ্যাঁ, অর্থাৎ তার হাতটা যেন ডিসলোকেশন হয়ে গেছে, অর্থাৎ যে জায়গায় থাকা দরকার হাতের জয়েন্ট আর কি। ডিসলোকেশন বলতে এই আর্মের এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এগুলো যেন ডিসলোকেশন হয়ে গেছে, জায়গা মতো নাই। ড্রয়িং পেইন, ড্রয়িং মানে হলো টেনে ধরার মতো বেদনা। ড্রাউন ইনওয়ার্ড, ওই যে ওই দিন বললেন না মাহমুদুল হাসান, যে ড্রয়িং পেন বলতে এটা টান লাগাও হতে পারে, হ্যাঁ, যে হঠাৎ করে যেন পেশিতে টান লাগছে, 115টা মেডিসিন। ড্রাউন ইনওয়ার্ড, আকৃষ্ট হওয়া ভিতর দিকে, অর্থাৎ তার এই হাতটা যেন ভিতরের দিকে টানতেছে, এরকম একটা অনুভূতি। একজিমা, একজিমা 8টা মেডিসিন। একজিমা নিয়ে একদিন ক্লাস করবো, এই জন্য আজকে এটা ব্যাখ্যা দিব না। ইলেকট্রিক্যাল কারেন্ট সেন্সেশন অ্যাজ ইফ, অর্থাৎ তার আর্মের ভিতরে যেন কারেন্ট আছে, হ্যাঁ, এইরকম একটা অনুভূতি তার মধ্যে যদি থাকে। 3টা মেডিসিন। ইমাসিয়েশন, ইমাসিয়েশন মানে হলো শীর্ণতা, যদি হাত শুকায় যায়, অর্থাৎ আমাদের হাতের বাহুটা একটা স্বাভাবিক যেরকম হওয়া উচিত, হ্যাঁ, দেখা গেল যে এই জায়গার পেশিগুলো শুকায় যাচ্ছে, এই জায়গার পেশিগুলো শুকায় যাচ্ছে, অনেকের হয়, এটাকে বলা হয় ইমাসিয়েশন। এনলার্জমেন্ট সেন্সেশন, যদি কারো হাত বড় হয়ে গেছে বা ফুলে মোটা হয়ে গেছে, এরকম অনুভূতি যদি তার মধ্যে থাকে, হ্যাঁ, আসলে বড় হয়নি, তার কাছে মনে হয় আগে আমার হাতটা যত বড় ছিল এখন তার থেকে বেশি বড় হয়ে গেছে, তাহলে 7টা মেডিসিন। অথবা আগে যতটা মোটা ছিল তার থেকে বেশি মোটা হয়ে গেছে, সে কিন্তু দেখায়, তার মাকে দেখায়, তার ভাইকে দেখায়, দেখতো আমার এই হাতটা মোটা হয়ে গেছে কিনা, কিন্তু কই না তো। অর্থাৎ তার মধ্যে একটা সেন্সেশন তৈরি হয়। ইরাপশন, উদ্বেগ, এর ভিতরে গেলে যত রকম গোটাগাটি ঘা পাঁচড়া সব আছে এর ভিতরে পাবে। ইরিসিপেলাস ফোরামস, ইরিসিপেলাস বিসর্গ, এটা তো আমরা এক সময় দেখাইছিলাম। এক্সোস্টোসিস ফোরাম, অস্থি বৃদ্ধি ফোরাম। এই এক্সোস্টোসিস সম্পর্কে আমি আপনাদেরকে একটু ছবি দেখাই, এটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই যে দেখেন, একটা মানুষের এক্সোস্টোসিস হলে হাতের অবস্থা কেমন হইতে পারে। আচ্ছা, এই যে দেখুন এখানে ভিতরে হাড্ডি বাইরে গিয়ে, যে দেখেন এক্সরেতে এই হাড্ডিটা বাইরে গিয়ে এইরকম হয়ে গেছে, বাইরে থেকে এরকম, আর ভিতরে এক্সরে রিপোর্ট হলো এরকম। এইখানে দেখেন তার এই যে হাড্ডি, এই যে এখানে এক্সোস্টোসিস হয়ে গেছে, বেড়ে গেছে। অস্থি বেড়ে যাওয়াটা কোন একটা জায়গার, এটাকে এক্সোস্টোসিস বলে। স্যার এটা কি তাহলে বোন টিউমার? টিউমার বা বোন টিউমার নিয়েও কিন্তু আলাদা রূপরেখা আছে। তারপর গ্যাংলিয়ন সিস্ট আছে একটা, হ্যাঁ, এই হাতের কবজির মধ্যে হয়, তারপরে যে কারো এই জায়গায় হয়, হ্যাঁ, এই জায়গায় হয়, এই জায়গায় হয়, হাতের কবজিতে হয়, এই পাশেও হয়, এগুলো কিন্তু গ্যাংলিয়ন সিস্ট। অর্থাৎ সিমিলার শব্দগুলো যখন আমরা শুনবো, হ্যাঁ বলেন।
স্যার এই যে এটা কি ভালো হয় আপনার এক্সিস্টোসিস মানে এই যে বোন টিউমার এটা কি ভালো হয়? হ্যাঁ ভালো হয়, এই যে উপরে এক্সোস্টোসিস ভালো হয়। তারপর পায়ের এখানে হাঁটা জি আচ্ছা, আমারটা শোনেন, এক্সোস্টোসিস ভালো হয়, গ্যাংলিয়ন ভালো হয়, কিন্তু অস্টিওমা ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। হুম। আর কি বলে বোন টিউমার যেটা, হ্যাঁ, আরো বড় আরো শক্ত হয়ে যদি যায়, মানে খুব বেশি শক্ত হয়ে যদি যায়, সেগুলো অনেক সময় ভালো হয় না। আর এইসব ব্যাপারে অবশ্যই অবশ্যই লং টাইম ট্রিটমেন্ট নিতে হয়, 2 বছর 3 বছর, কারো কারো 4 বছরও লাগে। হ্যাঁ, হোমিওপ্যাথি ট্রিটমেন্টে তার ব্যথা কমে যায়। হ্যাঁ, আমি কিন্তু এরকম বহু এক্সোস্টোসিস ট্রিটমেন্ট দিয়েছি। ঢাকাতে এসে একজনকেও দেয়নি, নারায়ণগঞ্জে থাকতে দিয়েছি। মানে ব্যথা কমে যায়, প্রথমে ব্যথা কমে যায়, এটা একটা খুব ভালো দিক। হ্যাঁ, এক্সোস্টোসিসের ট্রিটমেন্ট দিলে ব্যথা কমে যায়। আর এই যে ফুলা, এই যে হাড়, এই হাড়গুলো কমতে বহু সময় লাগে। পেশেন্ট অনেক সময় মানে চলে যায়, বা অনেক সময় পেশেন্টকে আমরা সেভাবে ডাক্তারের যদি জানা না থাকে, হ্যাঁ, যা আমাদের মধ্যে অনেক ডাক্তার আছে, তারা কি করে, পেশেন্টকে বলে 2-3 মাস ওষুধ খান ঠিক হয়ে যাবে, তো 2-3 মাস ওষুধ খাইয়া সে আর খাইতে চায় না। আপনি না বলছেন 2-3 মাস, কিন্তু এই ধরনের পেশেন্টদের অন্তত 2-3 বছর বা তার থেকেও বেশি ওষুধ খাওয়াইতে হবে, এবং খাওয়ালে সে তার এই যে হাড়ের যেই একটা বড় ত্রুটি, এই ত্রুটি থেকে সম্পূর্ণরূপে মুক্তি এবং আরোগ্য পাবে। স্যার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে বলে গোড়ালির হাড় বেড়ে গেছে, বা হ্যাঁ, বা মেরুদণ্ডের হাড় বেড়ে গেছে। এই বেড়ে যাওয়াটা এটা কি ওয়ান কাইন্ড অফ টিউমার নাকি এটা ভিন্ন কিছু? এখানে অনেকগুলো যেমন ব্যাপার। স্যার আমি আমার ফাদারের ক্ষেত্রে দেখেছি, আমার ফাদারের গোড়ালিতে তার অত্যন্ত ব্যথা ছিল, এবং বেশ মানে দেখলেই বোঝা যেত দুইটা পা পাশাপাশি রাখলে তার একটা গোড়ালির পিছনের দিকে একেবারে ওইটা বেশ একটু মোটা, বা ওইখানটা একটু বেড়ে গেছে, এটা বোঝা যাচ্ছে। এই যে ভিতর থেকে যে বেড়ে গেল, এটা কি স্যার টিউমারের কারণে বেড়ে গেল নাকি এটা এমনিতে এই বৃদ্ধিটা অন্য কিছু, মানে কোনো পার্থক্য কিছু আছে কিনা? হ্যাঁ, এখানে মেডিকেল টার্মে অনেকগুলো দিক আছে। এটা বিশেষ করে গোড়ালির পিছনের দিকে যেটা বাড়ে, এটা হতে পারে গ্যাংলিয়ন হতে পারে, অথবা এই জায়গাটাতে এক্সোস্টোসিসও হইতে পারে। তো গ্যাংলিয়ন হওয়ার সম্ভাবনাই বেশি, তো সেক্ষেত্রে গ্যাংলিয়নের জন্য ওষুধ দিলে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই আর কি। আপনার আব্বু কি এখন আছেন? হ্যাঁ উনি আছেন স্যার, তবে ব্যথা পান? ব্যথা তো সাংঘাতিক ব্যথা ছিল, উনি জুতা তো পরতেই পারতেন না। তো প্রথমত অ্যালোপ্যাথ ডাক্তার দেখানো হয়েছে, এক্সরে করছে, তাদের একটা ব্যান্ড মানে একটা কাপড় দিছে বাঁধার জন্য, মানে একটা ব্যান্ড টাইপের। আর এমনিতে তেমন কোনো ওষুধ দেননি, উনি বলছে আসলে এটা কোনো ওষুধ নাই, কোনো ট্রিটমেন্ট ওইভাবে নাই। পরে স্যার হোমিও ওষুধ খেয়ে তার ব্যথাটা তো কমছে, ফোলাটা অনেকদিন আমি আর দেখিনি, মানে এটা ব্যথা নাই বলে তো এই জন্য ফোলাটাকে এই অবস্থায় সঠিক বলতে পারছি না কমছে কিনা জানি এটা না। এই ব্যাপারে মানে এই ওষুধটাই ভালো, মানে রুটা ওষুধটাই ভালো হবে। কিছু করছেন? আচ্ছা, এটা দেখুন যে সাইনবোর্ডটাও ওইভাবে যে আমার প্যান্ডামে দিয়ে যায় যাওয়ার সময়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমি রুগীর একটা কথা বলতাম। জি অবশ্যই। অ্যাঙ্কেল পড়লাম, এই যে রুব্রিক গুলা এখানে কিছু কিছু আছে যেগুলো সেন্সেশন অ্যাজ ইফ বা ফিলিং অ্যাজ ইফ এরকম যে আছে, মানে যেটা মনে হয়। তো আমার কথা হচ্ছে যে যেমন ব্রকেন সেন্সেশন অ্যাজ ইফ, মানে মনে হয় যে মনে হয় ভেঙে গেছে, আসলে ভেঙে যায় এরকম, বা ডিসলোকেশন, মনে হচ্ছে স্থানচ্যুত হয়েছে মনে হয় কিন্তু হয়নি, এই ক্ষেত্রে এই রুব্রিক গুলো কাজ করবে।
বাট আমার প্রশ্নটা হচ্ছে যে যদি সত্যি সত্যি ডিসলোকেশন হয়ে যায়, মানে অ্যাক্সিডেন্টলি হোক বা পড়ে গিয়ে হোক, যে কোনো চাপে পড়ে হোক ডিসলোকেশন হয়ে গেছে অথবা ব্রকেন হয়ে গেছে, সেই ক্ষেত্রে কি রুব্রিকগুলো আসবে? এটা ওই হাতে বা পায়ে এরকম হতে পারে। এটা তো আমরা গতবার আমরা যেটা শিখেছিলাম এখানে, গতবার আমরা কি শিখেছিলাম, গতবার কি পড়ছিলাম, আর্মের আগে কি পড়ছিলাম? অ্যাঙ্কেল স্যার, অ্যাঙ্কেল ডিসলোকেশনের ব্যাপারে তো আমরা অ্যাঙ্কেল পড়লাম। হ্যাঁ, ওইখানে রুব্রিক পেয়েছি। ডিসলোকেশন সেন্সেশনও আছে, আবার ডিসলোকেশন সত্যি সত্যিও আছে। আর সত্যি সত্যি ডিসলোকেশন হয়ে গেলে অবশ্যই তার ওই জায়গাটা লোকেশনে আনতে হবে। এটা মেকানিক্যাল চেঞ্জে দেখা যাবে যে তার যদি সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট বা যে কোনো কারণে যদি ডিসলোকেশন হয়, সেটাকে ওই জায়গাটা বসায় দিয়ে জায়গা মতো বসায় দিয়ে সেটাকে ব্যান্ডেজ করে দিতে হবে। তারপর হোমিওপ্যাথি ঔষধ দিলে ওই জায়গাটা রিকভার করবে ইনশাআল্লাহ, এবং অ্যালোপ্যাথির থেকে তাড়াতাড়ি করবে। কিন্তু শুধু ঔষধে সেখানে কাজ হবে না, আপনাকে অবশ্যই তাকে সেই জায়গাটাতে ভালোভাবে ব্যান্ডেজ করতে হবে। আপনার কাছে যদি ব্যান্ডেজ করার ওই সুবিধাটা না থাকে, হ্যাঁ, যে শক্ত করে ব্যান্ডেজ করার, তখন আপনি যারা ব্যান্ডেজ করে বা যেটা করে তার কাছে পাঠিয়ে দিতে হবে, অর্থোপেডিক্সের কাছে পাঠিয়ে দিতে হবে। সে ব্যান্ডেজ করে দিবে, কিন্তু চিকিৎসা দিবেন আপনি, তার থেকে ভালো তাড়াতাড়ি আরোগ্য করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, বিস্তৃত করার প্রবৃত্তি বাহুদ্বয়, এক্সটেন্ড দি আর্মস ডিজাইন। এক্সটেন্ড মানে কি, হাতগুলো এইভাবে মানে ছড়ায় দেওয়ার সময় ছড়ায় রাখবে। এক্সটেন্ড দি আর্ম ডিজাইন, হাত এইভাবে তার নিচে সাথে শরীরের সাথে লাগায় রাখতে পারবে না, ছড়ায় দেবে। এক্সটেন্ডেড আর্মস, বিস্তৃত করে বাহু, এটা হলো সে বিস্তৃত করে, আর এটা তার ডিজায়ার, সবসময় ছড়ায় রাখতে চায়। আর এটা হলো ছড়াইয়াই রাখে, এক্সটেন্ডেড মানে সেইভাবে ছড়াই না, মানে চাপায় রাখে না। ভাঁজ করা বাহু, ফ্লেক্সড আর্ম। Fluttering upper arms in while resting it on the table. ফ্লাটারিং মানে হলো আমরা যে পাখি যে ডানা ঝাপটায় না, ওই ঝাপটা। আপার আর্ম ইন, অর্থাৎ তার উপরের বাহুটা সে মানে ফ্লাটারিং করে বা ডানা ঝাপটায় while resting in on the table। মানে এটা একটা মানে অসাধারণ একটা রুব্রিক। এই ধরনের রুব্রিকটা হলো, ধরুন কেউ যদি এইভাবে শুয়ে, হ্যাঁ, যদি তার পিঠটাকে এরকম করে, এইটাকেই বোঝানো হয়েছে আর কি মূল কথা। হ্যাঁ, তার টেবিলের উপরে মাথা ঝুঁকায় দিয়া, টেবিলের উপরে রেস্ট নিয়া, সে তার এই বাহুটাকে ফ্লাটারিং করে, মানে ডানা ঝাপটানোর মতো একটা সিচুয়েশন তৈরি করে। যদি এইরকম করার অভ্যাস তার থাকে, তাহলে তার এই একটা মেডিসিন তার সব রোগের ক্ষেত্রে এই মেডিসিনটা ভালো কাজে লাগবে। ফর্মিকেশন, সুরসুরি লাগা। ফুলনেস সেন্সেশন, পূর্ণতা বোধ, অনুভূতি। গ্যাংগ্রিন, পচনশীল ক্ষত। নয়িং পেইন, চিবানোর মতো বেদনা। গসিবামস, গা কাটা দিয়ে ওঠা। গসিবামস কিন্তু দেখাইছিলাম এর আগে, অর্থাৎ কাটা কাটা উদ্বেগ। হ্যাং ডাউন লেটিং আর্ম এমএল, অর্থাৎ বাহু ঝুলিয়ে রাখলে উপশম। তার দেখা গেল যে হাতে ব্যথা, কি করে, এইভাবে ঝুলায় রাখলে হাতের ব্যথাটা একটু ভালো লাগে, কিন্তু সে এইভাবে রাখতে পারে না। বিছানায় শুইছে, বিছানার উপরে রাখতে পারতেছে না, কি করবে, ওই বিছানার বাইরে সে হাতটাকে এইভাবে ঝুলায় দেবে। যদি ঝুলায় দেয় তাহলে তার কাছে ভালো লাগে। হিট, উত্তাপ। হেভিনেস, ভারবোধ। ইনকোঅর্ডিনেশন, ইনকোঅর্ডিনেশন মানে হলো
কাজের সঙ্গতিহীনতা, কাজের সঙ্গতিহীনতা, যেমন আমি এটা ধরলাম, হ্যাঁ, তো এই ধরলাম, নিলাম, আমি খাবারটা মুখে নিলাম, এটা কি কাজের সঙ্গতি? আমি প্লেট থেকে খাবার নিয়ে একেবারে ঠিক মুখে রাখলাম, এখন আমার খাবারটা যদি প্লেট থেকে খাবারটা নিয়ে মুখে নিতে গিয়ে যদি নাকে ঢুকে যায়, তাহলে কি এটা সঙ্গতিহীনতা হইলো, অর্থাৎ আমার হাত আমার সাথে মানে যথাযথ আচরণ করতেছে না। আমি মুখে দিতে গেলাম, গেল গিয়ে দিক দিয়ে হাত, এটা হলো কাজের সঙ্গতিহীনতা। যদি হাতের মধ্যে এরকম সঙ্গতিহীনতা তৈরি হয়, 6টা মেডিসিন আছে। ভাই এখানে একটু বলতে যাচ্ছিলাম একটু ব্যাকে, যে ওই হেভিনেস এবং ফুলনেস দুইটা বিষয় আর্মস এর ক্ষেত্রে দুটার পার্থক্যটা একটু যদি বলতেন আরেকটু। আচ্ছা, হেভিনেস হলো ভারবোধ, তার হাতটা যেন ওজন, বেশি ওজন হয়ে গেছে, আর ফুলনেস মানে হলো পূর্ণতা বোধ। এখানে হাতের পূর্ণতা ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, পূর্ণতা বোধ মানে তার কাছে মনে হবে যেন রক্ত ভিতরে বেশি জমে গেছে, অথবা পানি দিয়ে বেশি মানে পরিপূর্ণ ঠাসাঠাসি হয়ে গেছে, হ্যাঁ, কোন একটা কিছুর কনজেশন অবস্থাকে, অর্থাৎ রক্ত বা পানি বা ভিতরে অনেক কিছু হইয়া এটা মানে ঠাসাঠাসি হইয়া ভইরা রইছে, হ্যাঁ, এটাকে বলে পূর্ণতা বোধ। 7 আপের বোতল কথা হলো যে টাইট হয়ে যাওয়া, টাইট, তাহলে ঠাসাঠাসি না, টাইট তো, হ্যাঁ, টাইট এক জিনিস, যেমন ধরুন 7 আপের বোতল, এক বোতল 7 আপ আর এক বোতল পানি, দুইটা মাপেন, ওজন করবেন, হ্যাঁ, তো ওজন করে ঠিক সেম ওজনের এক মানে ওজন যদি করেন কেজিতে, লিটার লিটার না করে কেজিতে, আপনি দুইটা বোতল, এক বোতলে পানি দিলেন আর এক বোতলে 7 আপ দিলেন, তো ওজনের সমান সমান দুইটাই রাখলেন, 1 কেজি করে রাখলেন, তো রেখে আপনি 7 আপের বোতলটাতে চাপ দিবেন, এটা কোন পূর্ণতা বোধ, মানে কি ভিতরে অনেকজন ঠাসাঠাসি হয়ে পূর্ণ হয়ে আছে, কিন্তু ওজনে কি, পানির ওজনটা, পানির বোতলে চাপ দিবেন, এটা যেমন ভিতরে ঢুকবে, আপনি আঙ্গুল দিয়ে চাপ দিবেন ভিতরে ঢুকবে, কিন্তু কি বলে ইসের বোতলে, 7 আপের বোতলে চাপ দিবেন, সেটা ঢুকবে না, খুব টাইট মনে হবে। তো যেটা টাইট মনে হবে, ঢুকবে না, এই সেনসেশনটা যদি আপনার হাতের ভিতরে মনে হয় যেন হাতটা যেন টাইট হয়ে আছে, পূর্ণতা বোধ, বোধ মানে কিন্তু সত্যি সত্যি না, তার কাছে মনে হয় যেন এটা হয়ে আছে, কিন্তু টাইট না, আপনি চাপ দিবেন, এই হাত যেমন এই হাতও তেমন, কিন্তু আপনার কাছে মনে হবে এটা পূর্ণ হয়ে আছে। বিষয়টা যদি এমন হয়, এটা হলো ফুলনেস, হ্যাঁ। আর হেভিনেস তো, হেভিনেস মানে হলো তার কাছে মনে হবে যেন হাতটা ওজন হয়ে গেছে, সে উঠাইতে পারতেছে না, আমি এই হাতটা উঠাইতেছি যত স্বাচ্ছন্দ্যের সাথে, সে এই হাতটা তত স্বাচ্ছন্দ্যের সাথে উঠাইতে পারতেছে না, তার কাছে মনে হয় যেন এটা কত জানি ওজন, বিষয়টা হচ্ছে এরকম। জি, ক্লিয়ার হতে পারছে, ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। তারপরে আচ্ছা, ইন্ডুরেশন মাসেলস, ইন্ডুরেশন মানে হলো শক্ত হয়ে যাওয়া, কাঠিন্য হয়ে যাওয়া, ইন্ডুরেশন মাসেলস, হ্যাঁ। ইনফ্লামেশন, প্রদাহ, প্রদাহ, আমাদের এটাতে যেন কয়টা আছে, আমরা অর্ধেকটি পড়বো, বাকিগুলো কিন্তু পড়বো না, 123টা আছে, তাহলে 60টা পড়লেই হবে, 60 62 65 এরকম পড়লেই হবে। ইনফ্লামেশন, ইনফ্লামেশন মানে হলো প্রদাহ, এটা তো বুঝি, প্রদাহ। ইনসেনসিটিভিটি ফর আর্মস, হিট অফ স্টোভ টু, আচ্ছা, ফরআর্ম মানে হলো সামনের বাহুটা, তার মধ্যে কোনো স্টোভের যে হিট, অর্থাৎ আমাদের চুলা, এখানে স্টোভ বলতে চুলা বলতে পারি, যে চুলার যে উত্তাপ, এই উত্তাপটা তার হাতের মধ্যে লাগেই না, বুঝতে পারছেন বিষয়টা? এখানে নামনেস এবং এই ইনসেনসিবিলিটি, এই দুটার বিষয়টা কি একই রকম নাকি? নামনেস হলো, নামনেস তো অসারতা, ঠিক আছে, অসারতা, জি, হ্যাঁ। নামনেস হলো অর্থাৎ তারে যদি আপনি, যেমন এই জায়গাটা, তার এই জায়গাটা হলে তার নামনেস, অসারতা, আপনি এইভাবে ধরলে সে বুঝতে পারবে না,
তার পায়ে জোতা আছে সেটা বুঝতেছে না। আর এটা হলো এইটাকে সাধারণত নামনেস বলা হয়। আর ইনসেনসিবিলিটি এখানে স্পেসিফিক করে দেওয়া হয়েছে যে স্টোভের হিটটা তার মধ্যে মানে তার সেন্সিবিলিটি হয় না। হ্যাঁ, এটার একটা উদাহরণ আমি আমার বাস্তব লাইফে দেখছি। আমি তখন খুলনাতে, গতকাল একজনে প্রশ্ন করছিলেন যে এইসব অনলাইন সেন্টার নিয়ে আপনি কত সাল থেকে কাজ করছেন। ওই সময় কালকে বলছিলাম মনে হয় 14 সাল, ওইটা আমি ভুল বলছি হঠাৎ করে। আমি 2010 সাল থেকে কাজ করতেছিলাম। 2010 সালে আমরা অনলাইন সেন্টার করছি, তখন স্কাইপে চিকিৎসা দিব আমাদের খুলনা, তারপরে নড়াইল, তারপর যশোর, এদিকে শরীয়তপুরে আমাদের কিন্তু ছিল কি বলে অনলাইন সেন্টার ছিল, অফিস ছিল, সেইখান থেকে রোগীরা অনলাইনে আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিত। তারপর ওই অনলাইন সেন্টার গুলোকে আমরা ব্রাঞ্চে রূপান্তরিত করলাম। দেখলাম যে সেখানে রোগীদের অনেক চাহিদা, যে তারা চায় যে ডাক্তার যাক সরাসরি। আর অনলাইন সেন্টারে ওই সময়টাতে 2010 সালে স্কাইপে বা ইন্টারনেট সংযোগে আমরা কিন্তু খুব ভালো সার্ভিস পেতাম না। কথা কেটে কেটে যেত, কথা ভালো বোঝা যেত না, তারপরেও পেশেন্ট পাইতাম। কিন্তু ওই সার্ভিসটা পরবর্তীতে যখন আমরা দেখতেছি যে স্মুথলি করতে পারতেছি না, তখন আমরা বন্ধ করে দিয়েছি। তো ওইখান থেকে কিন্তু আমাদের অনলাইন সেন্টার শুরু। তো তারপর কিন্তু এই যে ধাপে 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 আজকে আপনাদের এখানে আসলাম। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? হ্যাঁ, ওষুধ আমি ডেসক্রিপশন করে দিয়েছি। আর 8:30টায় করছি, তো এটা মনে হয় আজকে আর যাবে না, কালকে কুরিয়ারে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, জি। আচ্ছা, খুলনাতে আমি তখন আমাদের চেম্বারের পাশেই মানে একটু গিয়ে চা খেতে হয়, চা খাওয়ার ইচ্ছা হইলো, ধরেন আমি গেলাম। ওইখানে একটা চায়ের দোকানদার ছিল। এই যে পানি গরম হচ্ছে, স্টোভ থেকে যে পানিগুলো গরম করতেছে, হ্যাঁ, এই এক হাতে ধরতেছে, পানি ঢালতেছে, তার হাতে লাগতেছে, সে তার এগুলো কিছু মনেই করে না। গরম পানি যে তার হাতে লাগতেছে, সে যে ধরতেছে, এইভাবে ফালাইতেছে, তার হাতের মধ্যে গরম পানি লাগতেছে। ওই যে এটা কি বলে কেটলিটা, সে কোন রকম লুসলি বা কোন রকম কিছু ছাড়া সে ওই গরম কেটলিটা সে হাতে ধরতেছে। তার যে একটা অভ্যাস হয়ে গেছে, এই হিট, স্টোভের হিটটা তার হাতের মধ্যেই লাগতেছে না, গরম পানিটা তার হাতের মধ্যে হাতকে পড়তেছে না। আমি এই জিনিসটা তাকে নোটিশ করলাম যে ভাই এটা কি অবস্থা, কি এইভাবে কিভাবে সম্ভব? বললো যে ভাই এটা করতে করতে এখন আমার কাছে আর গরম লাগে না, এই গরমে আমার কিছুই হয় না। বুঝতে পারছেন বিষয়টা? তো এটা হলো আমি আমার বাস্তব চোখে দেখেছি যে বিষয়টা এরকম। তো এই রকম হতে পারে ইনসেনসিবল ব্যাপারে। হ্যাঁ, জি, আমাদের কি পরিবার দেখতে মাবরা যারা রান্নার কাজ করে তারা সরি, সাউন্ডটা ভেঙে ভেঙে আসতেছে। আমাদের থেকে জি বলেন। স্যার নেটের মনে হচ্ছে। আচ্ছা, তাহলে ইচিং মানে চুলকানি সংক্রান্ত অনেকগুলো 162টা ঔষধ আছে। তার সাবরুব্রিক, অনেকগুলো সাবরুব্রিক পাবেন। জার্কিং এয়ার ইন উইন্ডি ওয়েদার,
জার্কিং মানে হলো ঝাঁকি মেরে ওঠা, ঝাঁকি লাগা। হ্যাঁ, এয়ার ইন উইন্ডি ওয়েদার, অর্থাৎ বাতাস ঝোড়ো হাওয়া, অর্থাৎ জোরে জোরে বাতাস বয়, ঝোড়ো হাওয়া হইলে তার এই হাতের মধ্যে যেন একটা ঝাঁকি মেরে ওঠে। তো এরকম ঝাঁকি মেরে যদি উঠে ঝোড়ো হাওয়া হইলে তখন এই একটা মেডিসিন, এখানে একটা মেডিসিন আছে, এই মেডিসিন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা কিন্তু সত্যি সত্যি ঝাঁকি মেরে উঠবে। লেমনেস মানে হলো খোরামি, অর্থাৎ খোরামি মানে হলো মানে মানে সে এই হাতটা নিয়ে কাজ করতে পারে না, খোরাই। মোশন, নড়াচড়া সংক্রান্ত আমরা কয়েকটা রুব্রিক এখান থেকে ভিতরে গিয়ে দেখি। আর্মস মোশন, আচ্ছা দেখি বাকিটা। এই দেখছি আমি সাইনবোর্ডটা মোটামুটি কালকে ঠিকানা আমাকে না দিয়ে রেডি করে ফেলতে হবে। এখানে সাইনবোর্ডের যে আমাদের নামটা, হ্যাঁ নামটা একটু বড় করতে হবে। ঠিক আছে, আচ্ছা এসটি হেলথ প্ল্যানার্স নামে একটা ফোল্ডার তৈরি করুন। আচ্ছা দেখুন ইমোশন সংক্রান্ত কত রুব্রিক আছে। এজিটেড লোয়ার লিম্বস কোয়াইট, আর্মস ডিফিকাল্ট, অর্থাৎ হাত নড়াচড়া করা কষ্টকর, অটোমেটিক। হ্যাঁ, অটোমেটিক এরকম দেখা যায় যে কেউ এই যে এরকম করে, অটোমেটিক এরকম করে। আমার এক ফ্রেন্ড ছিল, সে এরকম করতো, অটোমেটিক এরকম করতো, স্কুল ফ্রেন্ড আর কি। ব্যাকওয়ার্ড এন্ড ফরওয়ার্ড মোশন, অর্থাৎ পিছনের দিকে নেয় সামনের দিকে নেয়, এরকম করে সে। আমরা এরকম করি। আপনি আপনার মধ্যে কিন্তু যোগ্যতা বাড়বে, এগুলো যত পড়বেন তত যোগ্যতা বাড়বে। পেশেন্ট আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, কাউকে দেখলেন যে সে এরকম করে এরকম করে এরকম করে এরকম করে, তাহলে আপনি কিন্তু তার কাছ থেকে সিমটমটা নিতে পারবেন। দেখেই বুঝতে পারবেন এই রোগীটা আছে তো আমার কাছে। তা আবার যখন দেখা যাবে সে এরকম করে, হ্যাঁ অটোমেটিক এরকম করে, তাহলেও কিন্তু আপনি ওষুধ নিতে পারবেন। এভাবে আপনি মোশন নিয়ে বহু রুব্রিক আছে, বহু রুব্রিক শুধু মোশন নিয়ে আছে। মোশনের পরে মাউস সেন্সেশন অফ রানিং আপ, খুব মজার একটা সিমটম, যেন তার হাতের উপর দিয়ে একটা ইঁদুর দৌড়ে যাচ্ছে। সেন্সেশন মানে অনুভূতি, আসলে ইঁদুর তার এদিক দিয়ে দৌড়ে যায়নি। প্রথম তার কাছে মনে হয় ইঁদুর গেল কোন জায়গা থেকে, ইঁদুর কই। কয়েকবার পরে সে বুঝতে পারবে যে না, আসলে এটা আমার কাছে মনে হয়। অ্যালোপ্যাথি ডাক্তারদের কাছে গিয়ে বলবে সে পাগল হয়েছে, মানে কি আপনার মানসিক সমস্যা। পাগল হয়েছে এই কথা তার বলবে না, আপনার মানসিক সমস্যা। হ্যাঁ, আর হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসলে আপনার এটা কোনো সমস্যাই নেই, ওষুধ খান দেখবেন ভালো হয়ে গেছে। অ্যালোপ্যাথি ডাক্তার এটা পেঁচাইতে রোগীর তেজপাতা বানায় হলা। নোডলস ফরআর্মস, নোডলস মানে হলো ছোট ছোট গুটি, হাতের ফরআর্মস তো আমি আগে বলছি, এই কোনির পরে এই অংশটাকে বলা হয় ফরআর্মস। অসারতা, নামনেস, মানে অনুভূতিহীনতা, পেইন, পেইন আর্ম, অর্থাৎ বাহুর বেদনা। এই বেদনা অংশটা যখন আমরা হেডেক পড়বো, মাথা ব্যথা পড়বো, তখন বেদনা কাহাকে বলে ও কত প্রকার কি কি শিখে যাবো। হ্যাঁ, তো আজকে এই বেদনা দিয়ে শেষ, তারপর আগামীকাল আবার এই বেদনা থেকে ইনশাল্লাহ শুরু হবে ক্লাস। আর আপনাদের এই ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ করতে পারেন। স্যার
স্যার একটা জানার বিষয় হচ্ছে আমরা কিছু রুব্রিক আমার কাছে খুব খটকা লাগবে এর মধ্যে যেমন ওই যে উনুনের বা চুলার উত্তাপ সে সেন্স করতে পারে না, হাতে লাগে না, এরকম একটা যেটা বললেন আপনি আমাদের একটা রুব্রিকও পাইলেন। তো আসলে আমার কাছে মনে হচ্ছে আসলে যখন তাকে যদি আমরা সেই রেমেডিটা আমাকে খাওয়াই তাকে, তাহলে কি উত্তাপ লাগা শুরু করবে নাকি তার কোনো অসুস্থতার জন্য আমরা ওই রেমেডি 2টা বা 4টা যেটা রেমেডি আছে সেই রেমেডি গুলো আমার কাজে লাগবে? যদি কাজেই লাগে, অসুস্থতার জন্য কাজে লাগবে, এটা একটা যদি রোগ কাজেই লাগে স্যার, তাহলে আমার প্রশ্ন হলো যে আমি যখন এই ধরনের পিকুলিয়ার সিমটম গুলো নিচ্ছি তখন তো আমার রেমেডি সংখ্যা কমে যাচ্ছে, 4টা বা 5টার মধ্যে আমি আটকে যাচ্ছি। তাহলে ওই ভদ্রলোক যে কোনো অসুখেই অসুস্থ হোক না কেন, তার মানে কি ওর রেমেডি ওই 4-5টার মধ্যে? হতে পারে, হতে পারে, কারণ ওই ভদ্রলোকের যদি এটা এটা যদি সে তার অর্জনগত হয়, যেমন আমি যে লোকটার উদাহরণ দিয়েছি, সে চায়ের দোকানে চা বিক্রি করতে করতে তার এটা এটা কিন্তু ডিজিজ, এটা হলো তার এটা অভ্যাস, মানে সেটাকে সয়ে নিতে পারছে তার হাত। হ্যাঁ, এইটা আপনি কখনো ভালো করতে পারবেন না, ওষুধ দিয়ে ভালো হবে না। আর এইটা কোনো তার সিমটমও না, সে সে অর্জন করছে। আর যদি কেউ এই ধরনের সিচুয়েশনের মধ্য দিয়ে যায় নাই, কিন্তু আগে সে উত্তাপ পাইতো, এখন তার উত্তাপটা পায় না, বা পেলেও আগের মতো না, অর্থাৎ একটা মানে চুলার কাছে হাতটা নিলে যে এরকম হিট পাওয়ার কথা হাতে, সে ওই রকম পায় না, একটু কম পায়। তখন তাকে এটা দিয়ে আরোগ্য করতে পারবে না। আর যদি দেখা যায় সে জন্মগত ভাবে এটা পায় না, হ্যাঁ, তখন তাকে অন্য রোগের জন্য সিমটমটা তার ভালো কাজে। আরেকটা বিষয় স্যার, সেটা হচ্ছে যে কিছু কিছু রুব্রিক্সে আমরা দেখি, যেমন ধরুন নর্তন রোগ, কোরিয়া বা ডিকে বন, তো এগুলো নিশ্চয়ই ইমপ্রুভিং করার সময় প্রুভারদেরকে ঔষধ খাওয়াইতে 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 তার নর্তন রোগ হয়েছে বলে আমরা সেই ওষুধটা রেমেডিটা নিয়েছি, বা ডিকে বন হয়েছে, বন ক্ষয় হয়েছে, এরকম নিশ্চয়ই না, হয়তো বা ক্লিনিক্যালি তাদের ফাইন্ডিংস ছিল এরকম। আমার প্রশ্ন হলো স্যার, আমি যখন নর্তন রোগ বা ডিকে বন এ ধরনের কোন রুব্রিকটা আমরা নিচ্ছি, তখন কিন্তু আমার ওই একই কথা, আমার রুব্রিক গুলো ছোট হয়ে যাচ্ছে, ওষুধগুলো কমে যাচ্ছে। আবার অন দ্য আদার হ্যান্ড আমরা জেনেছি যে যখন কোনো রোগীকে আমরা দেখবো, সেক্ষেত্রে কিন্তু আসলে তার ফিজিক্যাল বা রোগের নামে আমরা ট্রিটমেন্ট করবো না। তো রোগের নামগুলো তাহলে আমরা কখন নিব, কেন নিব? আর যদি রোগীর নামে যদি আমি ট্রিটমেন্ট বা নাই করি, তাহলে এই রোগগুলো কেন আসলো, রোগের নাম ধরে কেন আসলো? রোগের নামে ট্রিটমেন্ট নেবেন না, কিন্তু রোগের নাম ধরুন জ্বর, জ্বর মানে কি হিট, তাই না? তো হিট তো আপনাকে নিতে হবে, এটা সিমটম। আচ্ছা, নর্তন রোগ মানে কি? কম্পন। তো আপনি কম্পন নিতে পারবেন, কম্পনকেই নর্তন বানানো হয়েছে। আর কিছু কিছু যে ডিজিজ, যেমন মনে করেন অনেকগুলো সাবজেক্ট মিলে একটা ডিজিজ, যেমন ডায়াবেটিস। স্যার, জি স্যার বলছিলাম কি, যে এখানে মানে আমাদের হোমিওপ্যাথিতে একটা বহুল প্রচলিত একটা কথা আছে যে আসলে রোগের নামে চিকিৎসা নয়, কিন্তু আসলে অর্গাননের 3 নম্বর সূত্রে কিন্তু আমাদের স্বয়ং হ্যানিম্যান মানে বলেছেন যে রোগের কি চিকিৎসা করতে হবে সেটা জানতে হবে একজন ডাক্তারকে, মানে একজন ডাক্তারকে কি কি জানতে হবে সেটা 3 নম্বর সূত্রে তিনি বলেছেন। তো সেখানে একটা কথা আছে যে রোগের কি কি সারাতে হবে সেটা ডাক্তারকে জানতে হবে। তো রোগই যদি আমি না চিনি, তাহলে রোগের কি সারাবো? সে তো আমার মনে হয় যে রোগ তো আসলে রোগ সম্পর্কে জানা একজন ডাক্তারের অবশ্যই কর্তব্য। এটা আমি একদিন আলোচনা করেছিলাম, আপনি এটা মনে করে দিচ্ছেন, সেজন্য ধন্যবাদ। তো রোগের কি কি মানে রোগের কি কি আরোগ্য করতে হবে এই ব্যাপারে একজন ডাক্তারকে জানতে হবে। রোগ অনেক সময় একটা সিমটম, অনেক সময় ব্যাপক সিমটম। ধরুন কেউ আপনার কাছে ডায়াবেটিস নিয়ে আসলো, আপনি ডায়াবেটিসের সিমটম গুলোকে অ্যানালাইসিস করলেন, এবার আপনি শুধু লিখলেন রেপার্টরিতে ডায়াবেটিস,
জেনারেল সিমটমটা নিলেন ডায়াবেটিস, কিন্তু তারপর তার যে শারীরিক আনুষঙ্গিক রোগগুলো মানে আনুষঙ্গিক সিমটম গুলো আসবে, সিমটম গুলো তার সাথে ম্যাচিং করে দেখবে। তো টোটালিটি সিমটম ম্যাচিং করে ওই ডায়াবেটিস রোগ সহ আদার সিমটম গুলো যেগুলো বেশি দিতে পারে তখন কিন্তু আপনি ওষুধ দিবেন। আপনি কিন্তু শুধু ডায়াবেটিস ডায়াগনোসিস করে ওষুধ দিচ্ছেন না। অ্যালোপ্যাথিরা যেমন ডায়াবেটিস ডায়াগনোসিস করে তার একটা প্যাটার্ন বানায় রাখছে, ওই প্যাটার্ন দিচ্ছে, আপনি কিন্তু সেটা দিচ্ছেন না। তারপর মাইগ্রেন বা হেড পেইন, এটা তো একটা রোগের নাম, কিন্তু হেড পেইন মাথা ব্যথা এই যে এটা রোগের নাম, কিন্তু এইটুকু না নিয়ে তো আপনি পারবেন না, এটা একটা সিমটম। কিন্তু এর সিমটমের যে বৈশিষ্ট্যগুলো আছে, অ্যালোপ্যাথিতে মাথা ব্যথা হলে ওষুধ দিয়ে দিতেছে, কিন্তু তার বৈশিষ্ট্য নেওয়ার প্রয়োজন নেই। আপনার কিন্তু বৈশিষ্ট্য নেওয়ার প্রয়োজন আছে, বৈশিষ্ট্যগুলো তার সাথে ম্যাচিং করতে হবে। রোগের সাথে তার বৈশিষ্ট্য ম্যাচিং করতে হবে, ম্যাচিং করে ওষুধ দিতে হবে। অর্থাৎ যে ভাষায় অ্যালোপ্যাথি যেভাবে রোগের জন্য প্যাটার্ন করে ওষুধ বানায় রাখছে, হোমিওপ্যাথিতে রোগের জন্য ওইভাবে প্যাটার্ন করে ওষুধ বানায় রাখে নাই। হোমিওপ্যাথিতে রোগের সাথে তার সিমটম ম্যাচিং করে ওষুধ দিতে হয়, এই জন্য এটাই দুইটার মধ্যে আলাদা। এই দুইটা জিনিসকে এক কথায় আমাদের কিছু ডাক্তাররা হয়তো একটু বেশি করে মানে একটু বেশি কথা বলার কারণে তারা হয়তো রোগের সিমটম রোগের ট্রিটমেন্ট দেয় না, রোগীর ট্রিটমেন্ট দেয়, এই সেই বিভিন্ন রকম কথা। হেনিম্যান তার বইয়ের কোনো জায়গায় বলে নাই যে রোগীকে ট্রিটমেন্ট দিতে হবে, রোগীকে ট্রিটমেন্ট দিতে হবে। এই কথা প্রথম প্রবর্তক হলো ডক্টর ক্যান্ট। ডক্টর ক্যান্টের আগে পৃথিবীতে কোনো হোমিওপ্যাথি ডাক্তার কখনো বলে নাই যে রোগীকে ট্রিটমেন্ট দিতে হবে। ঠিক আছে স্যার, এটা তো আপনারা দীর্ঘদিন ধরে আছেন, বুঝবেন। আমাদের যেটা আসলে বোঝার হয়তো ভুল হতে পারে বা